সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা, ভিন্ন দাবিতে অনড় বড় রাজনৈতিক দলগুলো। বিচার এবং সংস্কার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের মতো স্ট্যাচারের মানুষ কথার বরখলাপ করে এই ক্ষমতার জন্য, তাহলে তো উনি আন্তর্জাতিকভাবে মানুষের কাছে দীক্ষিত হন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত এক পথচারী। সাদা পাথরের মতোই লুটপাট, অব্যবস্থাপনায় ধ্বংস হচ্ছে দেশের নদী, পাহাড়, বন, বিপন্ন প্রকৃতি, হুমকিতে পর্যটন। অবশ্যই রাষ্ট্রকে তার যে আইন, তার যে বিচার ব্যবস্থা, তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, শুধু মানুষ নয়, প্রাণ, প্রকৃতি, পরিবেশ সকলের জন্য। সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রে সহজেই মিলছে মাদক, সীমান্ত দিয়ে মাদক বহন করছে কম বয়সীরা। এবং ফিক্সিং ঠেকাতে জেল জরিমানার পরামর্শ খালেদ মাসুদের, আইসিসির বাইরে নিজস্ব আইনি ব্যবস্থার দাবি। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি শরীফ রওশন। সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না, বড় রাজনৈতিক দলগুলো ভিন্ন দাবিতে অনড় রয়েছে। যথাসময়ে নির্বাচনের প্রশ্নে সংস্কার এবং বিচারের অগ্রাধিকার নিয়ে দ্বিচারিতা রয়েছে অন্তর্বর্তী সরকারের মধ্যেও। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের ঘোষণা ও উপদেষ্টা পরিষদের নিয়মিত আশ্বাসের পরও শঙ্কা কাটছে না নির্বাচনকে ঘিরে। বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মৌলিক বিষয়ে একমত হতে না পারার সঙ্গে কিছুটা অস্বস্তির কারণ প্রধান উপদেষ্টার বক্তব্য। সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পরও নির্বাচন যথাসময়েই হবে বলে বিশ্বাস করে বিএনপি। তবে জামাত ও এনসিপির সংস্কার ও বিচার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর না করার হুঁশিয়ারি ভাবাচ্ছে বিএনপিকে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণপরিষদের গুরুত্ব বুঝলেও তাদের দলের নেতারা বুঝেন না। ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী গণপরিষদই একমাত্র সমাধান বলে মনে করেন তিনি। উনি বলেছিলেন যে পরবর্তী নির্বাচন হবে একই সাথে গণপরিষদ এবং পার্লামেন্ট। অবশ্যই আমাদেরকে গণপরিষদে যেতে হবে এবং এটা গণভোটে রেফারেন্ডাম নিয়ে মানুষের মতামত নিয়ে এইটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আদালত তো নয়, ভবিষ্যতে কোনো পার্লামেন্ট এটা বাতিল করার ক্ষমতা রাখবে না। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি অন্তর্বর্তী সরকারকেই দিয়ে যাবার জোর দাবি জানান। বিএনপি একমত না হলে গণভোটের মাধ্যমেই ফয়সালা করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়াও জুলাই সনদ ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে ফের বসতে আগ্রহী জামায়াতে ইসলামী। একটা ইলেকশন হবে, যে ইলেকশনে আরেকটি ফ্যাসিবাদকে এনে দিবে এবং সেই ফ্যাসিবাদ 2 বছর পরে তারা আইনগত ভিত্তি দিবে, এই ধরনের কোনো বক্তব্যের সাথে দেশের জনগণ একমত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, বিশেষ করে বিচার এবং সংস্কার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বড় দল হিসেবে বিএনপি অন্যদের দাবি না মানলে কারো কিছু করার নেই। জামায়াতের গণভোটের দাবিকে আমলে নিচ্ছে না জানিয়ে জনগণ কি চায় সেটি এনসিপিকে বোঝার আহ্বান জানান তিনি। সবশেষ কথা, জনগণ কি চায়? জনগণ ভোট চায়, এই বিষয়ে তাদের রাখতে হবে। এখনো যদি আমরা সব করে যাই,
আর আমরা যদি মেজরিটি হই, আপনি মানিয়ে তা কী করতে পারবে? আমি তোরে দেখতে পাই না, নাক কাটে যাত্রা ভঙ্গ করবো, সেটা আর একটা সংকট। তারা ওইটাই চেষ্টা করছে আর কি। কিন্তু এই দেশে নির্বাচন দরকার। এই দেশে তারা যে ভয় পাচ্ছে আওয়ামী লীগকে, তারা নিজেরাই আওয়ামী লীগকে আমন্ত্রণও জানায় নিয়ে আসতেছে। আমি বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের মতো স্ট্যাচারের মানুষ কথার বরখেলাপ করে এই ক্ষমতার জন্য, তাহলে তো উনি আন্তর্জাতিকভাবে মানুষের কাছে দীক্ষিত হবেন। গণপরিষদ বা গণভোটের প্রতি বিশেষ কোনো আগ্রহ না দেখালেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে সংস্কার ও বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই বাস্তবতায় সমঝোতার পথ কি হবে তা নিয়ে দ্বিধায় রয়েছে সবকটি পক্ষ, যা এখনও নির্বাচনের অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রাইভেট কার চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন পথচারীও। বৃহস্পতিবার রাত 11টার দিকে মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্প গেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আওলাদ হোসেন, আবিল এবং কাইয়ুম। শ্রীনগর থেকে কাজ শেষ করে ৩ বন্ধু একসাথে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, শ্রীনগর থেকে নিমতলায় যাওয়ার পথে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যায় মোটরসাইকেলটি। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আওলাদ হোসেন এবং আবিল। আর স্থানীয়রা কাইয়ুম এবং ইমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আর ইমনের অবস্থা এখন গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে গতকাল সকালেও এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের দ্রুতগতির প্রাইভেট কার উল্টে নিহত হয় ৩ জন। খুলনার ভৈরব নদীতে ট্রলার থেকে পড়ে ৩ যাত্রী নিখোঁজের ৯ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি তাদের। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে ভৈরব নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে কিনা, আর যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা? রওশন, গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাত 11টা থেকে 11:30টার মধ্যে ভৈরব নদীতে ঠিক মাঝ নদী বরাবর ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষ হয়। দুটোর গতি ছিল যেহেতু বেশি, সেই কারণে ট্রলারে একটু বেশি জোরেই ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে সেখানে 3 জন নারী শিশু সহ 3 জন নিখোঁজ হয়েছে, এরকম একটি সংবাদ আমাদের কাছে রয়েছে। সেই সংবাদের ভিত্তিতেই কিন্তু এখানে আমরা রাতে বৃষ্টি উপেক্ষা করে অনেকেই ছুটে আসেন এবং এখানে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা এখানে উদ্ধার তৎপরতা শুরু করে এবং মাঝরাত দিকে নৌবাহিনীর একটি টিম তারাও কিন্তু এখানে উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং সকালে আমরা দেখেছি যে এখানে নৌবাহিনীর যে উদ্ধার টিম তারা কিন্তু ট্রলার যোগে বা তাদের নিজস্ব যানবাহন জলযান যোগে তারা কিন্তু এখানে তারা টহল দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছে যে এখানে নিখোঁজ যারা হয়েছে তাদেরকে আসলে পাওয়া যায় কিনা। তবে প্রকৃত সংখ্যা কিন্তু আমাদেরকে কেউ জানাতে পারেনি এখানে, এবং এখানে আমরা যারা ট্রলার চালক রয়েছে বা এখানে যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করে, এখানে মালামাল ওঠানামা করে ফেরি থেকে, সবাইকে এখানে আমরা মোটামুটি প্রশ্ন করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি বা সঠিক তথ্য পাওয়া যায়নি। যে কারণে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গেও কথা বলেছি, তারাও বলেছেন যে তারাও আমাদেরকে যেটি বলেছেন তারা শুনেছেন যে 3 জন নিখোঁজ হয়েছেন। তো আমরা এই মুহূর্তে আমাদের সাথে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা রয়েছেন, আমরা অল্প সময়ের জন্য তার কাছে যাচ্ছি যে আসলে কালকে রাতে কি ঘটনা শুনে আপনারা এসেছিলেন, আপনারা উদ্ধার তৎপরতা কখন শুরু করেছিলেন? আমরা কাল রাত 10:30টার দিকে সংবাদ পাই যে জেলখানা ঘাটে ট্রলারের সাথে এবং ফেরির সাথে সংঘর্ষে কিছু মানুষ ছিটকে নদীতে পড়ে যায় এবং আমরা তাৎক্ষণিক আমাদের ডুবুরি টার্নআউট নিয়ে আসি এবং জনগণের কাছে তথ্য নেওয়ার পরে আমরা সার্চের নামি। আমি আপনার কাছে আসবো। তো আমরা যেটি রওশন এখানে এসে আমরা খোঁজ নিয়েছি যে এখানে নির্দিষ্টভাবে কেউ বলতে পারেনি যে কতজন এখানে নিখোঁজ হয়েছে, তবে ফায়ার সার্ভিসও তারা শুনেছেন যে সেখানে 3 জন গতকাল নিখোঁজ হয়েছে এবং
উদ্ধার তৎপরতা চলছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, এবং সেই সাথে নৌবাহিনী একটি চৌকস দল তারাও এখানে অনুসন্ধান করে যাচ্ছে, যদি যারা নিখোঁজ হয়েছে তাদের উদ্ধার করা যায়। সব মিলে এই ছিল আমার কাছে খুলনার ভৈরব নদীর পাড় থেকে এখানে ট্রলারডুবি ঘটনায় যে নিখোঁজ হয়েছে 3 জন, তার সর্বশেষ খবর। খুলনার ভৈরব নদীতে ট্রলার থেকে পড়ে 3 জন যাত্রী নিখোঁজের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। বাংলাদেশের প্রকৃতি একসময় ছিল পাহাড়ের সবুজ, সাগরের নীল আর মনের গভীরতায় ভরপুর সৌন্দর্যের এক প্রতীক, কিন্তু লুটপাট আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য দ্রুতই নিঃশেষ হওয়ার পথে। ভোলাগঞ্জের সাদা পাথর পরিণত হয়েছে মরুভূমিতে, দূষণে হাঁপাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, আর শালবনে জ্বলছে তো আগুন। হুমকির মুখে শুধু প্রকৃতি নয়, পর্যটনের ভবিষ্যৎ। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর প্রধান। স্বপ্নময় পাহাড়, নীল সমুদ্র আর সবুজ বনভূমি, এগুলোই বাংলাদেশের প্রকৃতি ও পর্যটনের মূল আকর্ষণ। এই সৌন্দর্যের উপরেই এখন নেমে এসেছে মানুষের নগ্ন হস্তক্ষেপ। সাদা পাথরের ভোলাগঞ্জ মরুভূমির মতোই নিস্তব্ধ। কক্সবাজারের সমুদ্র সৈকত হাঁপাচ্ছে দূষণে, আর শালবন উজাড় করে জ্বলছে দখলের অগ্নিশিখা। লোভ আর অব্যবস্থাপনায় নিঃশেষ হচ্ছে প্রকৃতি, হুমকির মুখে পর্যটনের ভবিষ্যৎ। আমাদের প্রাণ প্রকৃতি, আমাদের পর্যটন, আমাদের মানুষের জীবন জীবিকা, সেখানে আমরা মানুষের গল্প যেমন দেখতে চাই, একটি নদী পাথরের গল্পও দেখতে চাই। দিনের পর দিন পাহাড় কেটে নদী খুঁড়ে লুটে নেওয়া হয়েছে পাথরের ভাণ্ডার। এই অপরিকল্পিত খনন কেবল প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে না, ঝুঁকিতে ফেলছে নদী, পাহাড় আর জীববৈচিত্র্যের পুরো বাস্তুতন্ত্র। এখন সাদা পাথর আস্তে আস্তে নাম হয়ে যাবে কালো পাথর। তাছাড়া আসলে আমরাই চোর, আমাদের সামনে থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। কেউর কথা মানতেছে না। এখন প্রশাসনে যদি এটার উপরে গুরুত্বপূর্ণ সহকারে দেখে, তাহলে এই সাদা পাথর ঐতিহ্যটা বালা থাকবে না, নষ্ট হয়ে যাবে। শুধু ভোলাগঞ্জ নয়, মানুষের আগ্রাসী আচরণ থেকে রক্ষা পায়নি কক্সবাজার সমুদ্র সৈকত। কিছুদিন আগেও শহরের ময়লা পানি সরাসরি সমুদ্রে ফেলতে তৈরি করা হয়েছিল কৃত্রিম খাল। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন দূষণের চাপে হাঁপাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন স্বাস্থ্য, সাথে জেলে ও ব্যবসায়ীরাও। কিন্তু প্রকৃতি ও পর্যটনের সবচেয়ে ভয়াবহ আঘাত এসেছে শালবনে। অভিযোগ, দখল আর অবৈধ ব্যবসার স্বার্থে মানুষই লাগায় এই আগুন। বনে মানুষের অত্যাচার শুধু অগ্নিকাণ্ডেই থেমে নেই। অবৈধভাবে গাছ কেটে নেয়ার মতো অভিযোগ পুরনো হলেও এখনও বহাল। প্রকৃতির এমন ক্ষয় কেবল সৌন্দর্যই নষ্ট করছে না, হুমকিতে ফেলছে মানুষের জীবিকা, নিরাপত্তা, এমনকি প্রাণও। তাই পর্যটন ও প্রকৃতির প্রতি রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ পরিবেশবিদদের। রাষ্ট্রকে আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, সাহসী হতে হবে, এবং অবশ্যই রাষ্ট্রকে তার যে আইন, তার যে বিচার ব্যবস্থা, তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, শুধু মানুষ নয়, প্রাণ প্রকৃতি পরিবেশ সকলের জন্য। স্কোপ বন্ধ করে দিতে হবে যে এই বন প্রটেক্টেড বন বা এই নদী প্রটেক্টেড, নদী টাচ করা যাবে না। টাচ করতে গেলে সংসদ থেকে আইন চেঞ্জ করতে হবে। তাহলে আপনি যে জিনিসটা যে বললাম যে সরকার এই জায়গাতে যেতে চাচ্ছে না, কারণ আমলাদের বা সরকারের বা এই যে অলিগার্গের একটা শ্রেণী, এটা হলে তাদের সকল ইমিডিয়েট মানি মেকিংটা তাদের বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে সাদা পাথরের খনি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর সবুজ বন শুধু প্রকৃতিরই নয়, এগুলো পর্যটনেরও প্রাণ। কিন্তু অনিয়ন্ত্রিত দূষণ, শোষণ আর অগ্নিকাণ্ডের ফলে হারিয়ে যাচ্ছে এসব সম্পদ। প্রকৃতি ও পর্যটন এভাবে হারিয়ে যাওয়ার ফলে ক্ষতি শুধু দেশের অর্থনীতিরই হচ্ছে না, সেই সাথে হারিয়ে যাচ্ছে দেশের পরিচিতিও। তাই এখনই প্রয়োজন কঠোর আইন প্রয়োগ এবং টেকসই ব্যবস্থাপনা। প্রকৃতি ও পর্যটনের প্রতি গুরুত্ব না দিলে একদিন রাষ্ট্রই হয়ে উঠবে বসবাসের অযোগ্য, সেই সাথে বিলীন হবে পর্যটনের অপার সম্ভাবনা। জুবায়ের প্রধান, এখন। সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক।
এইসব মাদকের বেশিরভাগটাই হাওরের হাউস বোটে ঘুরতে আসা তরুণীরা। বাড়তি টাকা আয়ের লোভে সীমান্ত দিয়ে আসা মাদক বহন করছে কম বয়সীরা। এতে পর্যটন এলাকায় মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারেই বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন লিপসন আহমেদ। দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে পরিচিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পর্যটকদের উপস্থিতিতে জমজমাট পর্যটন কেন্দ্র। জনসমাগম বেড়ে যাওয়ায় হাওরে তুলনামূলক কমেছে অতিথি পাখি। আগের মতো মিলছে না মাছ, তবে পর্যটকের সংখ্যা বাড়াই ঘটেছে মাদকের বিস্তার। সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে এক তরুণী মদের বোতল হাতে রিলস ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে স্পষ্ট হয় হাওরে মাদকের সহজলভ্যতা। তাহিরপুরের সীমান্তবর্তী পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, বাড়িকাটিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া এলাকায় এমন ঘটনার প্রমাণ মেলে। চোখে পড়ে শিশু ও তরুণরা বাড়তি টাকার বিনিময়ে বিভিন্ন ব্র্যান্ডের মাদক বহন করছে। রাতের দৃশ্য আরও ভয়ঙ্কর। নীলাদ্রি লেক সহ পর্যটন কেন্দ্রে থাকা হাউসবোটগুলো মাদকের অভয়াশ্রমে পরিণত হয়েছে। হাওরে মাদকের মোড়ক ফেলাই দূষিত হচ্ছে পানি। প্রথমে একটা ডেট করে দেখা, তারপর তারা খাইতে খাইতে দেখা যাচ্ছে ইয়াবা সহকারে খাইতেছে। 12টি নির্দেশনা জারি করা হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে বা হাউসবোট মালিকদের উদ্দেশ্যে সবার ক্ষেত্রে। সেটির বাস্তবায়ন যাতে হয় এজন্য প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। মদ এবং অন্যান্য ধরনের বহিরাগত যে মাদকের বিচরণ হচ্ছে সেগুলো আশঙ্কাজনক। বিষয়টি স্বীকার করে পুলিশের কর্মকর্তা জানান, টাঙ্গুয়ার হাওরে মাদক নির্মূল করতে পুলিশ, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর নিয়মিত কাজ করছে। এই বিষয়ে আমরা নিয়মিত পুলিশ কাজ করছে। এর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টা। আর জেলা প্রশাসন নিয়মিত আমাদের সহায়তা নিচ্ছেন, মোবাইল কোর্ট হচ্ছে। এই ব্যাপারে আমরা সবাই সতর্ক আছি। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোটগুলোতে নিয়মিত তল্লাশি সহ নজরদারি বাড়ানোর দাবি সুনামগঞ্জবাসী। এখন সুনামগঞ্জ। ময়মনসিংহের তারাকান্দার কলেজ রোডের একটি মিল থেকে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় 25 টন সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ মুহূর্তে সেসব চাল উপজেলা পরিষদে নেওয়া হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে তারাকান্দা উপজেলা পরিষদ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সরকার চাল উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানাবেন, আর অভিযান নিয়ে কি বলছে প্রশাসন? রোশন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা কলেজ রোডের একটি মিলের গোডাউন থেকে গত রাতে প্রায় 25 টনের বেশি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয় গত রাতে, এবং আমরা এ বিষয়ে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সাথে। তিনি যেটি বলেছেন যে তার কাছে গোপন তথ্য ছিল যে তারাকান্দার কলেজ রোডের একটি মিল, যেটি মেসার্স সামিয়া অটো রাইস মিল এবং মেসার্স ফাহিম অটো রাইস মিল নামে দুটি মিল একই সাথে আছে। এই মিলের গোডাউনে বা মিলে সরকারি চাল আছে। এই তথ্য পেয়েই কিন্তু গত রাত 8টার দিকে অভিযান শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের নেতৃত্বে একটি দল, এবং সেখানে সেই রাইস মিলের সামনে গিয়ে তারা একটি হ্যান্ড ট্রলি এবং একটি ট্রাকে তারা বেশ কিছু বস্তা সরকারি চাল দেখতে পান, এবং এই চালের বস্তার গায়ে কিন্তু খাদ্য অধিদপ্তরের যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলো ছিল, এবং সেই বস্তাগুলো জব্দ করা হয়। এবং তখন একজন হ্যান্ড ট্রলি চালককেও সাথে সাথে আটক করা হয়, এবং তার সাথে কথা বলে তারা জানতে পারেন যে এই মিলের যে গোডাউন রয়েছে সেই গোডাউনেও বিপুল পরিমাণ চাল রয়েছে। তারপর মালিকপক্ষ এই বিষয়টি জানতে পেরে মিলে বা গোডাউনে যারা ছিলেন তারা কিন্তু সটকে পড়ে। পরবর্তীতে পুলিশের সহায়তায় সেই গোডাউনের যে তালা, সেই তালাটি ভেঙে বিপুল পরিমাণ সরকারি চাল কিন্তু জব্দ করা হয়, অর্থাৎ উদ্ধার করে নিয়ে আসা হয়। এবং আমরা যেটি কথা বলেছি এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে এই বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে, কোন জায়গা থেকে এই সরকারি চাল এখানে এসেছে, কারা নিয়ে এসেছে, এই বিষয়গুলো তদন্ত করা হচ্ছে, এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং একটি মামলা করা হবে। এবং পরবর্তীতে যারা এই চক্রের সাথে জড়িত, সরকারি চাল কিভাবে এখানে
এসেছে এবং এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে এই বিপুল পরিমাণ চাল এখানে রাখার পর কিন্তু একটি বিষয় এখানে আলোচনায় আসছে যে এই সরকারি চাল, এত বিপুল পরিমাণ চাল এখানে কিভাবে এসেছে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এবং স্থানীয় মানুষজন যেটি বলছেন যে এই যে মিলটি রয়েছে সেই মিলের যে গোডাউন, এটি হক মিয়া নামে একজন ব্যক্তি এই গোডাউনটি পরিচালনা করেন, যেখানে তিনি দীর্ঘদিন যাবৎ এই সরকারি যে চাল এখানে এনে তারপর এগুলোর বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেন। এবং এই ঘটনায় কিন্তু একজনকে আটক করা হয়েছে এবং একটি ট্রাক, একটি হ্যান্ড ট্রলি এবং 3টি অটোরিকশা যেগুলো দিয়ে এই সরকারি চাল এখানে নিয়ে আসা হয়েছিল সেগুলো জব্দ করা হয়েছে এবং একটি ওয়েস্কেল এবং বস্তা সেলাই করার একটি মেশিনও জব্দ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে তারাকান্দা থেকে সর্বশেষ। ময়মনসিংহের তারাকান্দায় একটি মিল থেকে অবৈধভাবে মজুত করে রাখা 25 টন সরকারি চাল উদ্ধারের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এবার জানাবো বাজারের খবর। টানা বৃষ্টিতে ঝালকাঠির বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এদিকে মৌলভীবাজারে কমেছে মাছের সরবরাহ। রুই, তেলাপিয়া, কাতলা সহ সকল প্রকারের মাছে কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠির বড় বাজার থেকে আলামিন তালুকদার এবং মৌলভীবাজারের পশ্চিম বাজার মাছের আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। তবে শুরুতেই আপনার কাছে জানতে চাই, আলামিন, বাজারে সরবরাহ কেমন দেখছেন আর কেমন দাম দর সকালে ক্রেতা উপস্থিতি বা কেমন দেখছেন? আজকে সপ্তাহের শুক্রবার আপনি বাজারে ক্রেতা উপস্থিতি বেশ ভালোই রয়েছে। তবে আমি যদি বলি ঝালকাঠি জেলায় যে পরিমাণ সবজির চাহিদা রয়েছে এর মাত্র 20% চাহিদা পূরণ হয় স্থানীয় উৎপাদিত সবজিগুলি, আর বাদ বাকি 80% দোকান আছে খুলনা, যশোর এবং জেলা থেকে কিন্তু সবজি আসতে কয়েক হাত বদল হয়। এই হাত বদলের কারণে সবজির দামও কয়েক গুণ বেড়ে যায়। এছাড়া সম্প্রতি যে বৃষ্টি বলয় শুরু হয়েছে, এই বৃষ্টির কারণে কিন্তু সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে বাজারে যে পরিমাণ সবজির চাহিদা, এই চাহিদাও আসলে অনেকটাই কম। এই কারণে গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে কিন্তু অধিকাংশ সবজির দাম 10 থেকে 20 টাকা এবং কোনো কোনো সবজিতে কিন্তু 30-40 টাকা বা 50 টাকাও দাম বেড়েছে। আজকের বাজারে বিক্রি হচ্ছে রসুন এমন কিছু সবজির দাম যদি আমি বলি, কাঁকরোল বিক্রি হচ্ছে আজকে 90 টাকা কেজি দরে এবং পটল বিক্রি হচ্ছে 70 টাকা। এই পটল কিন্তু আসলে গত এক সপ্তাহ আগে 50 টাকা দরে বিক্রি হয়েছে। করলা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা এবং সাদা যে বেগুন পাওয়া যাচ্ছে সেই বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা। এটিও কিন্তু গত সপ্তাহের তুলনায় 20 টাকা দাম বেড়েছে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা এবং জালি কুমড়াও বিক্রি হচ্ছে 40 টাকা এবং শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। আকার ভেদে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা দরে। আর গাজর বিক্রি হচ্ছে 140 থেকে 150 এবং টমেটো বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। এই কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 280 টাকায়, যা গত সপ্তাহের তুলনায় কিন্তু 20 থেকে 30 টাকা বা 40 টাকা দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে। অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে সে সমস্ত সবজির দামের অনেকটাই বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা আসলে জানিয়েছেন তাদের এই হঠাৎ সবজির দাম বেড়ে যাওয়ায় কিন্তু কিছুটা হলেও অস্বস্তি তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। তারা বলছেন বাজার যদি নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা থাকতো তাহলে হয়তো বা সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। মাঝে মধ্যেই আসলে মনিটরিং তখন শীতকালীন সবজি বাজারে আসা শুরু করলে তখন সবজির দাম কিছুটা কমবে। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতির সবশেষ। রওশন। মাছ বাজারের পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। বাজারে মাছের সরবরাহ কম থাকার কারণ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন আর কোন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন। রওশন, মৌলভীবাজারে এই মুহূর্তে যদি মাছের বাজারের কথা বলি, সেটা হচ্ছে যে মাছের যে যোগান রয়েছে সেটা খুবই অপ্রতুল এবং কম টাকার কারণে কিন্তু ব্যবসায়ীরা বলছেন মাছের দাম বেড়ে গিয়েছে। অপরদিকে যেটা বলছেন তারা বলছেন যে মাছের খাদ্যের দাম এবং পরিবহনের ভাড়া বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা মাছের দাম অনেকটা বেড়ে গিয়েছে। যে মাছ গত সপ্তাহে 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হয়েছিল সেটা এখন বেড়ে গিয়ে 350 থেকে 360 টাকা বিক্রি হচ্ছে। বিশেষ করে চাষের মাছ রুই, কাতলা, মৃগেল
সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে তেলাপিয়া, সেগুলোর মাছের দাম 50 থেকে 60 টাকা কেজিতে বেড়ে গিয়েছে। শুধুমাত্র পাঙ্গাসের দাম কিছুটা কমে গিয়ে 20 থেকে 30 টাকা কমে গিয়ে এখন 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে ছিল 150 থেকে 60 টাকা কেজিতে। তারা বলছেন যে যদি মাছের সরবরাহ না বাড়ে তাহলে হয়তো মাছের দাম বৃদ্ধির দিকেই থাকবে। এখানে হাওর বাওর নদী খাল বিলের মাছগুলা অত্যন্ত কম থাকার কারণেই কিন্তু দেশীয় মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন যে হাওরে পর্যাপ্ত পরিমাণে পানি না হওয়ার কারণে মাছ খুবই কম ধরা পড়ছে এবং এতে করে মাছের সরবরাহ কম হয়েছে এবং বাজারে মাছের চাহিদা বেশি থাকলেও সরবরাহ কম হচ্ছে, এতে করে মাছের দাম বেড়ে গিয়েছে। যদি চাষের মাছের কথা বলি, আগে যেখানে ছোট মাছ 160 থেকে 70 টাকা বিক্রি হতো, এখন সেটা বেড়ে গিয়ে 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে মাছের দাম যদিও পাইকারি বাজারে একটু কম আছে, কিন্তু সেটা খুচরা বাজারে গিয়ে আরো বেশি, অর্থাৎ 70, 80, 100 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। এখানে প্রশাসন সহ ভোক্তা অধিকারের নজরদারি না থাকার কারণে প্রতিনিয়ত কিন্তু এই মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ইলিশ মাছের কথা যদি বলি, তাহলে ইলিশ মাছের সরবরাহ কম থাকার কারণে প্রতি কেজিতে কিন্তু 2 থেকে 300 টাকা বেড়ে গিয়েছে। ছোট 600 থেকে 700 গ্রাম যেগুলো আছে সেগুলো 1500 টাকায় এবং 1 কেজি ওজনের দাম 2000 টাকায় 2000 টাকাতে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে মাছের বাজার নিয়ে সবশেষ। রওশন। কুমিল্লায় গেল বছরের বন্যায় বেহাল প্রায় 1500 কিলোমিটার সড়ক, এখনও মেরামত হয়নি। ক্ষতচিহ্ন, পিচ ঢালাই উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ, আর গর্তে প্রতিনিয়তই ঘটছে নানান দুর্ঘটনা। শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম, দুর্ভোগ এবং ভোগান্তি নিত্যসঙ্গী জেলার 62 লাখ বাসিন্দার। এলজিইডি এবং সহজ কর্তৃপক্ষ বলছে বরাদ্দ সংকটে সংস্কার কাজ সম্ভব হচ্ছে না। মাসুদ আলমের প্রতিবেদন। কুমিল্লার শাসনগাছা ব্রাহ্মণপাড়া সড়ক, শহরতলি, আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার লাখো মানুষ প্রতিনিয়ত এই সড়ক ধরে যাতায়াত করেন। কিন্তু সড়কটির ভরাসার বুড়িচং সদর, খাড়াতাইয়া, পূর্ণমতি, ব্রাহ্মণপাড়া ঈদগাহ সহ 23 কিলোমিটার অংশ মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের কার্পেটিং ও ইট উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বিশাল গর্তের। প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। চলাচলে অনুপযোগী 23 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ভোগান্তির শেষ নেই যাত্রী ও চালকদের। গর্তে ভরা সড়কটিতে অতিরিক্ত ভাড়ায়ও মেলে না পরিবহন, যে কোনো পণ্য পরিবহনেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লা সদর, এই 3 উপজেলার লোক এখান দিয়ে চলাফেরা করে। হাজার হাজার গাড়ি দৈনিক এই গাড়িতে পার হচ্ছে এবং বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ আহত হচ্ছে। এখন যে ভুগতেছি, যাতায়াতের সমস্যা হচ্ছে, মানুষ আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে, তারপর মানুষ হাঁটা চলাফেরা খুবই দুর্ভিক্ষ সমস্যা হচ্ছে। নিরাপত্তা না এখানে, ওই সাইডে গাড়ি এনে এখানে ঢুকে দিচ্ছে না, কখন মানুষ অ্যাক্সিডেন্ট হয় এটা কোনো ঠিক নেই। এক গাড়ি ইটলি আইসিরা এখান দিয়ে একটা কাতার মধ্যে ইটনি দেয়, এরপরে দেয় সারা দিন এই সময় কাটিয়ে আর চলে যায়। আমরা চাই যে রাস্তাঘাট ভালো হোক, যে গাড়ি চলতে পারে, যানবাহন সুন্দর চলতে পারে। একই অবস্থা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির 1200 কিলোমিটার গ্রামীণ এবং সড়ক ও জনপথ বিভাগের 300 কিলোমিটার সহ প্রায় 1500 কিলোমিটার সড়কের খানাখন্দ আর গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটু ভালো ছিল, বন্যা হওয়ানে রাস্তাঘাট একদম ভেঙে চুরমার হয়ে আছে, এরপর আর কোনো কাজ কাম আর হয়নি। সবসময় একটা ভয় থাকে, আমরা যে চলাফেরা করি বাচ্চা নিয়ে বা আমরা নিজেরাও আছি গার্জিয়ানরা, এই রাস্তা 5-6 বছর ধরে এরকম নিজেরা মাটি ফেলাইয়া কোথাও ইটের কোনা দিয়া এই রাস্তা চলাচলের ব্যবস্থা করা হয়েছে, সরকারিভাবে কোনো কিছু করা হয়। কর্তৃপক্ষ বলছে জেলায় সংস্কারযোগ্য সড়কের তুলনায় বরাদ্দ অপ্রতুল। এলজিইডি বলছে তাদের 1200 কিলোমিটার ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক মেরামতে প্রয়োজন 1000 কোটি টাকা। আর সড়ক বিভাগের দাবি, বছর ঘুরে বর্ষাকাল শেষ হলেও আসেনি বরাদ্দ। তবে দুর্বিষহ সড়কে জনদুর্ভোগ কমাতে চলছে ইট সুরকির অস্থায়ী মেরামত। আমাদের যে চাহিদা আছে তার মধ্যে মাত্র 25% মতো সরকারি টাকা পায় এই রাস্তাগুলো মেরামতের করার জন্য। কিন্তু আমাদের এই স্বল্প টাকার কারণে আমাদের ওই যে আসলে পুরা যে চাহিদা জেলার যে মেইনটেনেন্স নিড, এটা পূরণ করা আসলে সম্ভব হচ্ছে না। পার্মানেন্ট নেচারে কাজ না করা পর্যন্ত আসলে আপনারা ওই সুবিধাটা নিতে পারবেন না। 10টা প্যাকেজে আমাদের প্রোগ্রাম নেওয়া ছিল, 10টা প্যাকেজের মধ্যে আমরা 5টা মতো ওয়ার্ক অর্ডার দিতে পেরেছি
এই সাম্প্রতিককালে, আর 5টার ওয়ার্ক অর্ডার আমরা এখনো দিতে পারিনি। এই সড়কগুলো এখন মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কুমিল্লার শহরতলি থেকে প্রত্যন্ত গ্রামে দুর্ভোগ ও ভোগান্তিকে নিত্যসঙ্গী করা ৬২ লাখ বাসিন্দার দাবি দ্রুতই সংস্কার হোক বেহাল সড়ক। মাসুদ আলম, এখন, কুমিল্লা। একদিকে বাড়ছে বৃষ্টি, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হারও। ইতিমধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। বিশেষজ্ঞদের আশঙ্কা সামনের দিনগুলো হতে পারে আরও ভীতির। একই সাথে জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে মশক নিধনে কার্যকর উদ্যোগ নেবার আহ্বান তাদের। রকিবুল রাহাতের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা সংকটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, খরা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগের হানায় পড়ছে দেশ, যার প্রভাবে স্বাস্থ্য ঝুঁকিসহ বাড়ছে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব। সবচেয়ে ভয়াবহ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। এই রোগে কম বেশি সারা বছরই ঘটছে প্রাণহানি। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হলেও বর্তমানে বছর জুড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। আগে শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক হলেও বর্তমানে দেশের সব জেলাতে ছড়িয়ে পড়েছে এডিস মশা। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গুর এমন লাগামহীন সংক্রমণের পেছনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের দায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই এডিস মশাবাহিত রোগ এবং বাহকবাহিত রোগ বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব বাংলাদেশে, কারণ নিচু অঞ্চল বা ভাটি অঞ্চলের দেশ হওয়ার কারণে এই অঞ্চলে এর প্রভাবটা সবচেয়ে বেশি। এবছরও ডেঙ্গু আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী। আগস্টের প্রথম 12 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 4000-এর বেশি রোগী। মৃত্যু হয়েছে 20 জনের। তবে কীটতত্ত্ববিদদের দাবি ডেঙ্গুর পাশাপাশি মশাবাহিত আরেক রোগ চিকুনগুনিয়াও বাড়ছে। একজন রোগী যখন জ্বর নিয়ে যায় তখন তাকে ডেঙ্গু পরীক্ষা করা হয়, কিন্তু চিকুনগুনিয়া কিন্তু পরীক্ষা খুব বেশি করা হয় না, কারণ সব হাসপাতালগুলোতে চিকুনগুনিয়ার টেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে কিট তাদের কাছে নেই। কিছু কিছু ল্যাবে সেটি আছে, পিসিআর করে চিকুনগুনিয়াটি শনাক্ত করা হয়, কিন্তু চিকুনগুনিয়ার কিটও ডেঙ্গুর পাশাপাশি সহজলভ্য হওয়া দরকার, যেন স্বল্প খরচে সরকারি হাসপাতালগুলোতে মানুষ চিকুনগুনিয়া আইডেন্টিফাই করতে পারে। অন্যান্য বছরের তুলনায় এবছর জ্বরে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। যারা জ্বর নিয়ে হাসপাতালে আসছেন তাদের ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া বা অন্যান্য ফ্লুর পরীক্ষা নিরীক্ষা করার কথা জানাচ্ছেন চিকিৎসকরা। প্রথমে আমরা শর্ট আউট করে ফেলছি যে ডেঙ্গু কিনা, এবং NaOC টেস্ট আমার নিজেই সিস্টার 5 মিনিটের মধ্যে একটা র্যাপিড কিট টেস্ট করতে পারছি। তো চিকুনগুনিয়াটা তো এইভাবে হচ্ছে না, আর চিকুনগুনিয়ার কারণে তো রুগীরা আমরা এত কমপ্লিকেশন ফেস করছি না, এই জন্য আমাদের চিকুনগুনিয়াটা আলাদা করে পরীক্ষা করছি না। চিকুনগুনিয়ার টেস্টটা শুধু ICDDRB-তে হচ্ছে, আর আমাদের IDCR-এ এগুলি একটু সময়েরও প্রয়োজন। যেহেতু এবার বর্ষা মৌসুমে বৃষ্টির পরিমাণ বেশি, তাই নগরবাসীকে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে শিশুদের জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবার আহ্বান স্বাস্থ্য সংশ্লিষ্টদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। একসময় মরুভূমির ফল হিসেবে পরিচিত ছিল, বর্তমানে দেশের সমতল ভূমিতেও চাষ হচ্ছে উন্নত জাতের খেজুর। জামালপুরে খেজুর চাষ করে সফল হয়েছেন কৃষক রফিকুল ইসলাম। তার এই সফলতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। জুয়েল রানার প্রতিবেদনে। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গাদাখালের পাড় গ্রামের রফিকুল ইসলাম হেলাল জীবনের শেষ বয়সে অবসর সময় কাটাতে খেজুর বাগানের পরিকল্পনা করেন। 5 বছর আগে ইউটিউব দেখে ভারতের রাজস্থান থেকে 210টি খেজুর গাছের চারা এনে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় শুরু করেন খেজুর বাগান। এখন তার বাগানে 3 একর জায়গায় বারহি ও মেডজুল জাতের 460টি খেজুর গাছ রয়েছে। টিস্যু কালচার ছাড়া তো এগুলো উন্নত মানের চারা, প্রতি চারা 15,000 টাকা করে বিক্রি করতেছি আমি। একটা করে গাছে 3টা 4টা 5টা করে আর কি শাখার চারা আছে আর কি। এখন আমার এখানে জাত আছে 2টা, একটা হলো বারহি আর একটা হলো মেডজুল। আমি চাচ্ছিলাম যে একটা আনকমন একটা জিনিস আমি দাঁড় করাবো সবার মাঝে আর কি। সেই হিসেবে থেকে সূত্র ধরে আর কি খেজুরের প্রতি একটু আমার আগ্রহ জন্মে। বাজারে প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে 500 টাকায়। এর পাশাপাশি প্রতিটি চারা বিক্রি হচ্ছে 15,000 টাকায়। তবে বেশিরভাগ খেজুর ও চারা বিক্রি হচ্ছে অনলাইনে।
প্রত্যন্ত অঞ্চলের এই খেজুর বাগান দেখতে আসছেন অনেকেই। খেজুরগুলো অনেক সুস্বাদু মিষ্টি, আমি প্রতিদিন মাদ্রাসা থেকে এখানে আসি। খেজুরগুলো খায় দেখি খুবই সুস্বাদু, মানে আমাদের দেশে যে এত মিষ্টি খেজুর হবে আমরা এটা আসলে কল্পনাও করি নাই। যে খেজুরের নাম আমরা শুধু শুনতাম, কখনো উৎপাদন দেখি নাই, সেই খেজুরের বাগানে দাঁড়িয়ে খেজুর খাওয়ার স্বাদটাই আসলে ভিন্ন। টিস্যু কালচার পদ্ধতিতে খেজুর গাছের নিয়মিত পরিচর্যা ও জৈব সার প্রয়োগের মাধ্যমে বেড়ে ওঠে গাছগুলো। চারা রোপণের 2 বছর পরেই শুরু হয় ফলন। প্রতি বছর ফেব্রুয়ারি ও মার্চ মাসে গাছে মুকুল আসে এবং আগস্টে ফল সংগ্রহ করে বাগান থেকেই বিক্রি করা হয়। 3 বছর যাবৎ ফল আইতেছে গাছে, প্রতিটা গাছে দেখতে পাচ্ছেন কাঁদি। খেজুর গাছের গোড়ায় যেগুলা ময়লা আবর্জনা থাকে, ঘাস লম্বা হয়ে যায়, সেগুলা পরিষ্কার করতে হয় এবং কয়েকদিন পর পরই সার দিতে হয়। 5 থেকে 6 জন লোক আমরা আছি, সারাক্ষণই পরিচর্যা করি, জৈব সার দিতে হয় এবং কি 15-20 দিন পর পর বীজ দিতে হয়। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, খেজুর চাষে আগ্রহী উদ্যোক্তাদের উৎসাহিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা ভিজিটে যাচ্ছি, ভিজিট করছি এবং তাকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা করছি। আমরা প্রাথমিকভাবে তাকে একটা প্রজেক্টের একটা গ্রুপে অন্তর্ভুক্ত করেছি উদ্যোক্তা হিসেবে। আমরা মনে করি জামালপুর সাথে আরও তার দেখা দেখি আরও কিছু বাগান এরকম তৈরি হবে। আমরা চাই যে এরকম বাগান আরও কিছু আমাদের জামালপুরে তৈরি হোক। আমরা আরও উদ্যোক্তাকে তার মতো করে এগিয়ে আনতে আমরা উৎসাহিত করব। দেশে বাণিজ্যিকভাবে খেজুরের চাষ বৃদ্ধি করতে পারলে একদিকে কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুয়েল রানা, এখন জামালপুর। এবার আন্তর্জাতিক। 5.5 কোটির বেশি মার্কিন ভিসাধারীর রেকর্ড পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা এপির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে ভিসাধারী ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে বলেও নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার বাণিজ্যিক ট্রাক চালকদের ভিসা দান স্থগিতের ঘোষণা দেন মার্কো রুবিও। বিদেশিদের জন্য এই ট্রাক চলাচল করা চালকদের জীবিকা নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, চলতি বছর 4 লাখ নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে পারে ট্রাম্প প্রশাসন। শুল্কযুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীন এবং রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে ভারত। চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের রেশ কাটতে না কাটতেই মস্কোতে পাড়ি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর জেরে নয়াদিল্লির সঙ্গে জ্বালানি প্রকল্প সম্প্রসারণে আগ্রহ দেখাচ্ছে মস্কো। এছাড়াও চীনের সঙ্গে বৈরিতা কমাতে সীমান্ত দ্বন্দ্ব নিষ্পত্তির ব্যাপারে আগ্রহী মোদি প্রশাসন। বিপরীতে ভারতের ওপর চাপিয়ে দেয়া ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করছেন দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চির ধরে পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘাতের পর, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পকে কৃতিত্ব দিতে রাজি ছিল না বিজেপি সরকার। আর দ্বিতীয় ধাক্কাটি লাগে ট্রাম্পের শুল্ক নীতির কারণে। রাশিয়া থেকে তেল কেনার দায়ে নয়াদিল্লির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। কূটনীতির এই খেলায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে ভারত। সামনে এসেছে চীন ও রাশিয়া ফ্যাক্টর। সীমান্ত সংকট সমাধানে চলতি সপ্তাহে ভারত সফর করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ভারত চীন সম্পর্কের শীতলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার বার্তা এসেছে নয়াদিল্লির পক্ষ থেকে। সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, গালওয়ানের সংঘাতের 5 বছর পর শত্রুতা ভুলে ভারত ও চীনের কাছাকাছি আসার প্রধান তাগিদ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি। এমনকি ভারতের ওপর চাপিয়ে দেয়া ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে সমালোচনা করেছেন দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। bargaining chip to demand exorbitant prices from various countries. The United States has imposed tariffs of up to 50% on India and even threatened for more. China fully opposes it. এছাড়া চলতি মাসের শেষে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। 280 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী এই দুই দেশ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এক হলে পাল্টে যেতে পারে ভূ রাজনীতির বর্তমান ভরকেন্দ্র, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর শেষ হতে না হতেই রাশিয়ায় পাড়ি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 3 দিনের এই সফরে আলোচনা হবে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যে 2 দফায় মোট 50% আমদানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। শর্ত দেন মস্কো থেকে আর তেল কিনতে পারবে না নয়াদিল্লি। কিন্তু মোদী সরকার কোনো উচ্চবাচ্য না করায় ভারতীয় প্রতিনিধি দলের ওয়াশিংটন সফরের কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। এই পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে মস্কো। সবশেষ নয়াদিল্লির সঙ্গে যৌথ জ্বালানি প্রকল্প সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। У нас обоюдная заинтересованность в том, чтобы реализовывать совместные проекты по добыче энергоносителей, в том числе в Российской Федерации, на Дальнем Востоке. নয়াদিল্লির এই চীন ও রাশিয়া প্রীতিকে ট্রাম্পের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য দ্বন্দ্ব, দুর্লভ খনিজের বাজার ধরার প্রতিযোগিতা, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর ট্রাম্পের বিরূপ মনোভাব আর মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা, এই সবকিছু ভারতের জন্য ইতিবাচক হতে পারে বলে মত তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। বিপিএলের দুর্নীতি রোধ করতে শুধু নিষেধাজ্ঞা নয়, জেল জরিমানার বিধান রাখার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া আইসিসির নির্দেশনার বাইরে নিজস্ব আইনি ব্যবস্থা রাখার কথাও বলেছেন তিনি। সেই সাথে তুলে ধরেছেন বিপিএলের সীমাবদ্ধতার কারণও। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশগুলোর ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে নিজ নিজ দেশের নাম উজ্জ্বল করছে, সেখানে সময়ের সাথে সাথে বিপিএল এর প্রতিশব্দ হয়ে উঠেছে বদনাম। ফিক্সিং অনিয়মের অভিযোগে বিপিএল যেন দুর্নীতির অভয়ারণ্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের ভাষ্যমতে আর্থিকভাবে অবহেলিত হওয়ার কারণেই ক্রিকেটাররা ঝুঁকছেন ফিক্সিংয়ে। বিপিএল আমার কাছে মনে হয় বিগত বছরে লাস্ট 2-1 বছরে খুব খারাপ পর্যায়ে চলে গেছি। ব্র্যান্ডিং ভ্যালু আমরা হারিয়ে ফেলেছি, যে জায়গাটা খুবই বড় একটা বদনাম তৈরি হয়েছে। বিশেষ করে গত বছর, তার আগের বছর খুব একটা ক্লিয়ার খেলা হয় না, যেটা খুবই মানুষের কাছে সন্দেহের তালিকায় চলে আসছে। আর্থিকভাবে কিন্তু অনেক লস। আমি কাছে মনে হয় এত বড় একটা ইভেন্ট, এত বড় দামি খেলা, প্লেয়াররা খুবই একদম স্বল্প পরিমাণ, অল্প, যারা বিশেষ করে সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে ফাইন্যান্সিয়ালি তারা খুবই নেগলেক্টেড আমার কাছে মনে হয়, যে লেভেলে খেলা হয়। তো ফলে তারা শর্টকাট পথটা খুঁজে নেয়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। শতাধিক সন্দেহভাজন ঘটনা আর দেশি বিদেশি মিলিয়ে একাধিক অভিযুক্ত ক্রিকেটারের সংখ্যা প্রকাশিত হয়েছে সেই খবরে। এমন বাঁধভাঙা দুর্নীতির স্রোত সামলাতে এবং প্রতিকার করতে অ্যান্টি করাপশন ইউনিটে পরিবর্তন চান খালেদ মাসুদ পাইলট। আপনার ড্রেসিং রুমে ইজি অবাধ যাতায়াত, হোটেলে অবাধ যাতায়াত, ড্রেসিং রুমে অবাধ যাতায়াত, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে খুব টাইট করতে হবে, যেন একটা কাক পক্ষী না ঢুকতে পারে। যেগুলো নিয়ম আছে বিদেশি আইসিসিতে যেমন হয় ওয়ার্ল্ড কাপের সময়, ঠিক ওইরকম করতে হবে। আপনি এখনকার যুগে একটু ফাঁক মানে আপনি বেরিয়ে যাবে, তো সেই রকম প্ল্যান করতে হবে এবং তাদেরকে ফ্রিডম দিতে হবে, যেন কেউ ইন্টারফেয়ার করতে না পারে। তাদের রুলসটা যেন তারা একদম 100% ইমপ্লিমেন্ট করতে পারে, কোনো দলীয় কারণে যেন তারা প্রভাবিত না হতে পারে। দেশের সর্বোচ্চ স্তরের টুর্নামেন্টে সীমাবদ্ধতার কথা তুলে ধরার পাশাপাশি স্টেডিয়াম এলাকার আশেপাশের ছাদগুলোতে বেটিং চক্র নির্মূলে প্রশাসনিক ব্যবস্থার পক্ষপাতী পাইলট। আর জড়িত ক্রিকেটার কিংবা সংশ্লিষ্টদের রুখতে শুধু নিষেধাজ্ঞা নয়, জেল জরিমানার বিধানের দিকেও গুরুত্ব দিয়েছেন তিনি। কোনো একটা দূর থেকে ছাদে দিয়ে বাইনোকুলার দিয়ে আপনি খেলা দেখে, আপনি লাইভ খেলা দেখে আপনি ওখান থেকে আপনি কিছু করছেন, সেটা আমার কাছে মনে হয় আইনগত ব্যবস্থা করা উচিত। আইন যারা কাজ করেন, অ্যান্টি কারাপশনের আইসি রুলস আছে। আপনি যদি ম্যাচ পাঠান বা ফিক্সিং স্পট করেন বা যেটা হোক, আপনি স্পট ফিক্সিং করেন, একটা অ্যান্টি কারাপশনের একটা বিভিন্ন রকম রুলস আছে, যে আপনি এত ম্যাচ খেলতে পারবেন না, এতদিন বহিষ্কার থাকবেন। এটা ছাড়াও আমাদের দেশের আমার কাছে মনে হয় নিজস্ব একটা আইন করা উচিত। ক্রিকেট বোর্ডের ম্যাক্সিমাম পানিশমেন্টে যাওয়া উচিত। শুধুমাত্র 2 বছর আপনি সাসপেন্ড করলেন, 3 বছর সাসপেন্ড করলেন, তা না। এমন যদি ফাইন্ডিংস পান যেটা আমাদের ক্রিকেটকে কলঙ্ক করবে, আপনি হয়তো আইনিভাবে বা সরকারের পক্ষ থেকে তাদের হয়তো ম্যাক্সিমাম যেন একটা ধরনের, আমি মনে করি যে জেল থাকা উচিত বা এরকম থাকা উচিত, যে না 5 বছর, 6 বছর, 7 বছর জেল, বিকজ তুমি আমার এই ডিপার্টমেন্টকে কলাপস করছো। ক্রিকেটের স্বার্থে স্বচ্ছ প্রক্রিয়া আর নিয়মিত অডিট চান খালেদ মাসুদ পাইলট। অবশ্য রাতারাতি অনিয়ম, সিন্ডিকেট কিংবা ফিক্সিং এর মতো ঘটনা দূর করা নিয়ে সন্দিহান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিন্তু আমি বলবো রাতারাতি কিন্তু কোনো জিনিস হবে না। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
সময়সীমা ঘোষণার পরও নির্বাচন নিয়ে শঙ্কা, সংস্কারের ভিন্ন দাবিতে অনড় বড় রাজনৈতিক দলগুলো। বিচার এবং সংস্কার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে আমাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসের মতো স্ট্যাচারের মানুষ কথার বরখলাপ করে এই ক্ষমতার জন্য, তাহলে তো উনি আন্তর্জাতিকভাবে মানুষের কাছে দীক্ষিত। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটর সাইকেলে 4 বন্ধু, প্রাইভেট কার চাপায় প্রাণ গেল 3 জনের। সাদা পাথরের মতোই লুটপাট, অব্যবস্থাপনায় বিপন্ন দেশের নদ নদী, পাহাড়, বন, পর্যটন কেন্দ্রে মাদকের সহজলভ্যতায় ঝুঁকি। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। সচেতন না হলে সামনের দিন আরও ভীতির শঙ্কা বিশেষজ্ঞদের। এবং ফিক্সিং ঠেকাতে জেল জরিমানার পরামর্শ সাবেক ক্রিকেটারদের। আইসিসির বাইরে নিজস্ব আইনি ব্যবস্থার দাবি। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।